কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন দুটি মামলার উপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে ওই দুই মামলার কার্যক্রম চালিয়ে যেতে এখন আর কোনো আইনি বাধা থাকছে না। 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের শেষ অংশে ট্রাইব্যুনাল জানিয়েছে, সমান্তরাল বিচার কার্যক্রম ও পরস্পর বিরোধী রায় এড়াতে 2025 সালের নভেম্বরে মামলাগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে ট্রাইব্যুনালে বিচার শেষ হয়ে রায় ঘোষিত হওয়ায় সে স্থগিতাদেশের আর প্রয়োজন নেই। একই সঙ্গে রংপুরের মুখ্য মহানগর হাকিমকে আইন অনুযায়ী মামলাগুলোর বিচার কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ে থাকা প্রযোজ্য ও আইনসম্মত পর্যবেক্ষণ বিবেচনায় রাখতে বলা হয়েছে। রায়ের অনুলিপি রংপুর মহানগর দায়রা জজ ও মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। 2024 সালের 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় পুলিশ ও পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার রায়ে 30 জন আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়, যার মধ্যে 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি না থাকায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার তৈরি হচ্ছে জটিলতা। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনে ডুয়াল ক্রিমিনালিটির নীতি অনুযায়ী অভিযোগগুলো দুই দেশের আইনেই অপরাধ হিসেবে প্রমাণিত হতে হবে, যা পুরো প্রক্রিয়াকে আরো কঠিন করে তুলছে। দুর্নীতি ও মানি লন্ডারিং এর মতো গুরুতর অভিযোগে নথিপত্র শক্ত থাকলেও আমিরাতের আদালতের চূড়ান্ত অনুমোদন এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ ছাড়া প্রত্যর্পণ সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত নথি প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে এবং এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় জোরদার করা হবে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও পুশ ইন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি, অতিরিক্ত টহল জোরদার এবং গোয়েন্দা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিয়েছে বাহিনীটি। বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অতীতে যেসব এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালানের ঘটনা ঘটেছে সেসব স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দিনরাত নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো গতিবিধি দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়েছে। জাতীয় সংসদে 56,117 কোটি 59 লাখ টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। গতকাল সম্পূরক বিলটি সর্বসম্মতিক্রমে পাশের মাধ্যমে আগামী 30 জুন শেষ হতে যাওয়া অর্থ বছরের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় বাজেটের সঙ্গে উপস্থাপিত সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্য দেন। চলতি অর্থ বছরে 62টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। সংশোধনের পর বাজেটের আকার দাঁড়ায় 7,88,000 কোটি টাকা। সম্পূরক বাজেটে 27টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বরাদ্দ 56,117 কোটি টাকার বেশি বৃদ্ধি করা হলেও 35টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ প্রায় 59,349 কোটি টাকা কমানো হয়েছে। এদিকে বিল পাশের আগে 25টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন ও অনুমোদিত হয়। বিরোধী দলের সদস্যদের আনা 304টি ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হলেও শেষ পর্যন্ত সব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। জ্বালানি নিরাপত্তা জোরদার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং দীর্ঘমেয়াদে স্বনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণ, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 35,000 মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে সৌর, বায়ু ও বর্জ্যভিত্তিক বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% এবং 2050 সালের মধ্যে 30 থেকে 50% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্যাস অনুসন্ধান জোরদারে অফশোর ও অনশোর উভয় ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাপেক্সের মাধ্যমে নতুন কূপ খনন, সিসমিক জরিপ এবং নতুন রিগ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মহেশখালী ও মাতারবাড়িতে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ, নতুন তেল শোধনাগার স্থাপন এবং কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লন্ডনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এই ঘটনা ঘটে। সভা শুরুর আগেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু নেতাকর্মী সেখানে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন এবং দুই পক্ষের মধ্যেই উত্তেজনা দেখা দেয়। এ সময় এনসিপির কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে, যার ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং 3 জনকে গ্রেফতার করা হয়। এরপর নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর কঠোর নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানস্থলে প্রবেশ করে বক্তব্য দেন এবং পরবর্তীতে পুলিশি নিরাপত্তা স্থান ত্যাগ করেন। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখা পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু প্যাথোলজি নয়, মগবাজার আদ্দিন হাসপাতালের পুরো লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্দিনের অন্য শাখাগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। 6 শিশুর মৃত্যুর ঘটনায় তিনি বলেন, বদ্ধ কক্ষে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই এই ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। তিনি বলেন, এই গুরুতর অবহেলার শাস্তি হিসেবে হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে এবং কেউ অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে না। 6টা বেবি মারা গেছে একটা হসপিটালে। মারা তো যেতেই পারে, আই ডোন্ট ব্লেম ফর দ্যাট, বাট কি কারণে মারা গেল? ইট ওয়াজ হাইপারক্যাপনিয়া। আমি গিয়েছি সেখানে, একটা বদ্ধ ঘর, একটা জানালা নেই, একটা মাত্র দরজা ঢোকার, 7 জন বাচ্চা থাকবে, তার মধ্যে 25 জন, 16 জন থেকে 25 জন মা এবং অ্যাটেন্ডেন্ট। এসিটা বন্ধ করে দিয়েছে 2 ঘন্টা যাবত। এই যে অক্সিজেন ঢুকতেছে না বদ্ধ ঘর, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে 16-17 জনে। আপনাদের কাছ থেকে শুনেছি 3 মিনিট একটা বেবি বাঁচতে পারে উইদাউট অক্সিজেন, আর 13-14 মিনিট একজন অ্যাডাল্ট লোক বাঁচতে পারে। 6টা বেবি এক লাগারে কান্নাকাটি করতেছে। নার্সকে মায়েরা চিৎকার করে ডাকতেছে, আসে না। ডিউটিতে কোনো ডাক্তার নেই, হয় একটা পোস্ট অপারেটিভ রুম। দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কের উপর পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ তথ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সরকার কোনোভাবেই আত্মসম্মান বিকিয়ে অন্য কোনো দেশের সঙ্গে কাজ করবে না। ডক্টর জাহেদ জানান, তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে রাখা হয়েছিল। তবে একজন উপদেষ্টা হিসেবে যে
প্রোটোকল পাওয়ার কথা ছিল সেটি তিনি পাননি বলে দাবি করেন। তিনি বলেন, পরিস্থিতি অপ্রয়োজনীয়ভাবে জটিল করতে চাননি বলেই তিনি তাৎক্ষণিকভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের উপর গুরুত্ব দিচ্ছেন। ভবিষ্যতে যথাযথ আমন্ত্রণ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হলে তিনি আবারও ভারতে সফরে যেতে প্রস্তুত বলেও জানান তিনি। আমি খুব বিস্তারিত বলছি না, আমি আবারও বলছি, শুরুতেই বলেছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এটা দুটো দেশের, এটা অভ্যন্তরীণ একটা ইস্যু হলে ব্যাপার ছিল, যেহেতু দুই দেশের ইস্যুতে পরিণত হয়েছে, এখানে একটা কূটনৈতিক পারস্পরিক যে যোগাযোগ আছে সেটা স্থাপিত হয়েছে, সেটা তাদেরকে ডিল করতে দেয়। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু নিচ্ছি নেব করতে হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে স্টিকার দেওয়া হয়েছে, তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবে এফেক্টিভ হওয়ার কথা। সো ইটস নট অ্যাট অল এ রিজন। কেউ বলছেন এই কূটনৈতিক, আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? মালয়েশিয়ার শিলংগড় রাজ্যে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশি সহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শিলংগড়ের বাতু কেপস এলাকার একটি নাইট মার্কেট এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিবাসন বিভাগ জানায়, বৈধ কাগজপত্র, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থান এবং অভিবাসন আইন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যাচাইয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি শ্রীমঙ্গলের দুসাই রোড রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরের অনুষ্ঠানস্থলে মাঠ প্রস্তুত ও মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা সফর সফল ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবি তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নীতকরণ, মিরপুর শ্রীমঙ্গল শেরপুর বাইপাস সড়ক নির্মাণ এবং পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দাবি। প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ, একবারে শেষ পর্যায়ে চলে আসছে। আগামীকালকে এই মৌলভীবাজার শহর, পুরো শহরটাই লোকে লোকারণ্য হয়ে যাবে আনন্দ মিছিলের মাধ্যমে। এবং আমার সদর উপজেলা বিএনপির 12টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়ন থেকে লোক সমাগম এসে এটা জনসমুদ্রে রূপান্তরিত হবে। সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, তারই পাশাপাশি শমশেরনগর বিমানবন্দর চালু করা, যেটা অনেক আগ থেকে যেটা পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়নে রূপান্তর করা, এবং আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানুষের দুর্দশা লাঘবের জন্য যে ইশতেহার দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, সেটা বাস্তবায়ন করবেন। আগামীকাল আমাদের প্রধানমন্ত্রী চায়ের রাজধানী মৌলভীবাজারে আসতেছেন। আমি আশা করি আমাদের চা শ্রমিকদের প্রতি। ঝালকাঠি নলছিটিতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে 15 জন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেলে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া বকুলতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে যাত্রা শুরুর পর থেকে বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির মধ্যে অপর একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর যাত্রীদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বরিশাল ফায়ার সার্ভিস ও নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম আলম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় লাইসেন্সবিহীনভাবে মাংস বিক্রি ও নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে 4 ব্যবসায়ীকে মোট 16,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলবাড়িয়া বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন সাইফুর রহমান, নাওডাঙ্গা পুলপাড় এলাকার ইসরায়েল মিয়া ও ফজলু মিয়াকে 5,000 টাকা করে এবং বড়ভিটা বাজারের শাহ আলমকে 1,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, লাইসেন্স ছাড়া মাংস বিক্রি, পশু জবাইয়ের আগে চিকিৎসকের প্রত্যয় না নেওয়া এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। বেপরোয়া গতির কারণে ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে 2 শিশুসহ অন্তত 7 জন আহত হয়েছেন। সোমবার বিকেল 5:30টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভার ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে ঢাকার সায়দাবাদগামী BMF পরিবহনের বাসটি মুষলধারে বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতিতে চলছিল। পথে কামারখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসটি প্রধান লেন থেকে ছিটকে সার্ভিস লেনে কাত হয়ে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেয়া নাজাত হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদি হাসানের উপর কর্মস্থলে কতিপয় কর্মচারী ও বহিরাগতদের শারীরিক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্র এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনোজারের খোরশেদ আলম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা নিজ কর্মস্থলে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন এবং প্রায় হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র ও সিবিএ নেতাদের কারণে সরকারি উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে আকস্মিক পাহাড়ি ঢলে নেতাই নদীর পানি বেড়ে গিয়ে গাওকান্দা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার রাতে হঠাৎ ভারত থেকে নেমে আসা পাহাড়ি পানির প্রভাবে বন্দউসান সহ আশপাশের কয়েকটি গ্রামের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে এবং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বন্দউসান বাজার ও স্থানীয় একটি মাদ্রাসা ঝুঁকির মুখে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় পর্যাপ্ত উঁচু বাঁধ না থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে হঠাৎ নেমে আসা পানিতে গ্রামগুলো প্লাবিত হয়। এ কারণে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও পানি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। বর্তমানে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবিগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন অব সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হবিগঞ্জে আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া আক্তার। অনুষ্ঠানের সহযোগী সংস্থা হিসেবে যুক্ত ছিল আইন ও সালিশ কেন্দ্র এবং সহায়তা প্রদান করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। প্রতিযোগিতায় হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পটুয়াখালীর গলাচিপায় শ্যালো মেশিন দিয়ে তৈরি দেশীয় প্রযুক্তি ড্রাম ড্রেজার জব্দ করে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গজালি ইউনিয়নের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এসব যন্ত্রপাতি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবুজর মোহাম্মদ ইজাজুল হক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
এ সময় ড্রেজার পরিচালনাকারী শ্রমিক সাগরকে মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদণ্ড দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফকু বিশ্বাস নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ড্রাম ড্রেজারের মাধ্যমে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযানে ড্রেজারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।